এপিসোডের শুরুতে ফ্যাং ইউ নামে একটা মেয়েকে দেখানো হয় যে কোরিয়ার সবচেয়ে ভালো একটা এমএমএ ফাইটার ছিল, মানে বক্সিং ফাইটার আর কি। আর সে খুব সম্প্রতি অফিসিয়াল ম্যাচগুলোতে অংশ নেওয়া শুরু করেছে। আর এখনো তার অনেক কিছু করার রয়েছে, মানে ওরকম নামও করতে পারেনি, অনেক রেকর্ডও করতে পারেনি, কিংবা বড় কোনো টুর্নামেন্টে জিততে পারেনি। তবে সমস্যা হচ্ছে সে অনেক সুন্দরী হওয়াতে মিডিয়াতে তাকে নিয়ে অনেক হইচই হয়, যে কারণে সে অনেক দ্রুত বিখ্যাত হয়ে যায়। আর এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ফ্যাং ইউ তার ধনী দাদাকে বলছে সে একজন বক্সার হতে চায়, কিন্তু তার দাদা বলে যে আমাদের পরিবারের মর্যাদা অনেক বেশি, আমরা ব্যবসায়ী ফ্যামিলি, আমাদের ব্যবসা অনেক বড়, তুমি আমার ব্যবসায় সহায়তা করবে, তোমাকে এটা হতে হবে না। কিন্তু তার দাদাকে ফ্যাং ইউ নিরাশ করে এবং সে ফাইটার হওয়ার সিদ্ধান্তই নেয়। আর অন্যদিকে মি ট্যাং নামে একজনকে দেখানো হয় যে তার দুই ভাই বোন নিয়ে বসবাস করে, আর তাদের বাবা মারা গিয়েছে, আর তারপরে তাদের মা তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আর এর ফলে সকল দায়িত্ব তার উপর এসে পড়েছে দুই ভাই বোনের। তো এখানে আমরা দেখি তার ছোট ভাই টিভিতে এমএমএ বা বক্সিং ফাইট দেখে, আর তার পছন্দের যোদ্ধা হচ্ছে ওই যে সেই ফ্যাং ইউ, যাকে সে কুইন বা রানী বলে ডাকে। তো যাই হোক, মিং ট্যান তার ছোট ভাই বোনের সকল চাহিদা পূরণ করতে বাড়তি কাজ করে, আর তারপর তাকে কলেজ করতে হয়। তো আমরা দেখি সে একটা রেস্টুরেন্টে খাবার ডেলিভারি কাজ করছে, আর পাশাপাশি তার পড়ালেখায় চালিয়ে যেতে তার একটা ভালো স্কুলের স্কলারশিপ প্রয়োজন, যাতে সে বিনা বেতনে পড়তে পারে। তো এরকম স্কুলের সে খোঁজ করছিল। আর সেরকম একটা সময় সে একদিন একটা মার্শাল আর্টের একটা লোককে খাবার ডেলিভারি দেওয়ার কাজ পায়। আর কাজটা একটু কঠিন ছিল, কারণ যে জায়গাতে খাবার ডেলিভারি দিতে হবে সে জায়গাটা তাদের রেস্টুরেন্ট থেকে 20 মিনিটের পথ ছিল, কিন্তু তার খাবারটা ডেলিভারি দিতে হবে 15 মিনিটের মধ্যে, মানে 15 মিনিটের মধ্যে সে হাতে খাবার চেয়েছে। তো সময় কম থাকার কারণে আমরা দেখি মি ট্যাং অনেক দ্রুত শর্টকাট রাস্তা দিয়ে চলে যায়, মানে তার সকল অলিগুলি মনে থাকে আর কি। আর এটা তার একটা স্পেশাল গুণ, সব রাস্তা মনে রাখতে পারে। তো এই কারণে তার কাজ সহজ হয়ে যায়। আর সে যখন প্রায় পৌঁছে যায় তখন আমরা দেখি রাস্তায় এক মহিলা ফল বিক্রি করছিল, তার গাড়ি থেকে ফল পড়ছে এবং গাড়িটা আস্তে আস্তে ঢালুতে সামনের দিকে চলে যাচ্ছে। তো তখন করে কি, ওই মহিলাকে সাহায্য করার চেষ্টা করে। আর তখনই আমরা এমএ ফাইটারের সেই যোদ্ধা, মানে ওই মহিলা বক্সার ফ্যাং ইউকে দেখতে পাই, যে ওই গাড়িকে থামানোর জন্য গাড়িতে একটা লাথি দেয়, যার ফলে কি হয়, গাড়িটা থেমে যায়, এর সাথে ভেঙেও যায়, মানে ভালো কিছু হওয়ার বদলে উল্টো খারাপ কিছু হয়ে যায়। আর তখন ওই বুড়িটা তো চিল্লাচিল্লি করতে থাকে, আর আমাদের যে নায়ক মানে মিং ট্যান, সে ওই বুড়ির কাছে ওকে ক্ষমা চাইতে বলে। কিন্তু আমরা দেখি ফাং ইউ মানে এই মেয়েটা খুবই খুবই অহংকারী, সে যেটা করে কোনো কথা বলে না, কয় টাকা ক্ষতি হয়েছে এরকম একটা ভাব করে পকেটে টাকা গুঁজে দিয়ে সেখান থেকে চলে যায়। তো মি ট্যাং মেয়েটির এরকম আচরণ দেখে রেগে যায়, তবে তারপরে কিছু করার নেই, তার খাবার ডেলিভারি দিতে হবে, সে তাড়াতাড়ি খাবার ডেলিভারি দিতে যায়। আর ওদিকে আমরা দেখি ফ্যাং ইউ মানে ওই মেয়েটি মূলত তার পুরনো মার্শাল আর্টের টিচারের কাছে গিয়েছে, আর তার কাছে সাহায্য চায় যে আমার পরিবার আমাকে বলছে বক্সিং ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমি এটা রেগুলার করতে যাচ্ছি, আমি চাচ্ছি আমার বংশের মর্যাদাটাকে ব্যবসায় না শুধুমাত্র এভাবেও বাড়াতে। আর তখন ওর ওস্তাদ বলে তোমার যেটা মনে চাইবে তুমি সেটাই বেটার করতে পারবে। আর তখন ফ্যাংও সিদ্ধান্ত নেয় সে বক্সিং এ চালিয়ে যাবে। আর অন্যদিকে আমরা দেখি মি ট্যাং ফাইনালি একটা স্কুলে স্কলারশিপ পেয়ে গিয়েছে, যেখানে সে অর্ধেক বেতনে পড়তে পারবে, কিন্তু সেটা হচ্ছে আবার অন্য রাজ্যে, মানে আরেক শহরে। তো সে যখন তার মালিককে বলে, আমরা দেখি তার মালিক অনেক ভালো লোক, সে করে কি সেই রাজ্যে যেতে ওকে সাহায্য করে, এবং যেখানে যাচ্ছে ওখানে তার পরিচিত যে বন্ধু রয়েছে যে ধরনের রেস্টুরেন্টের কাজ করে, সেখানে ওর একটা কাজও ম্যানেজ করে দেয়, এবং এর সাথে ওকে কিছু টাকাও দিয়ে দেয় যাতে ওখানে গিয়েও টিকতে পারে। আর পরের সিন আমরা দেখি মি ট্যান এবং তার ভাই বোনরা নতুন বাড়িতে থাকতে এসেছে। তো এখানে আমরা দেখি বাড়িটা অনেক বড়, তো বাড়ি দেখে তো ওদের ভাই বোন অনেক পছন্দ হয়, যার ফলে আমাদের মি ট্যান অনেক খুশি হয়, ওকে আমরা নায়ক হিসেবে বলবো এখন থেকে। তো ঘর সাজানোর আগে সে করে কি তার গুরুর দেয়ালে টানিয়ে রাখে। আর ওখান থেকে আমরা বুঝতে পারি আমাদের এই নায়ক মি ট্যান এক সময় বক্সিং শিখতো, কিন্তু তার গুরুর মৃত্যুর পরে সেইগুলো ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এরপর মি ট্যান তার ভাই বোনকে স্কুলে ছাড়ার পরে নিজের নতুন চাকরিতে যায়। আর দীর্ঘদিন পড়ালেখার গ্যাপের পরে সে নতুন করে কলেজে ভর্তি হয়েছে। তো এটা ছিল সেখানকার সবচেয়ে ভালো কলেজ, কিন্তু এখন উল্লেখ্য এই কলেজে এতদিন মেয়েদের কলেজ ছিল, খুব সম্প্রতি ছেলে মেয়ে উভয়ের জন্য করা হয়েছে, কিন্তু এখানে এখনো ছেলেরা ভর্তি হয়নি, যার কারণে এই কলেজটা সম্পূর্ণ মেয়েদের ভর্তি ছিল। আর আমাদের নায়কই হচ্ছে এই কলেজের প্রথম ছেলে স্টুডেন্ট। তো সে যখন ভেতরে যায় তখন জানতে পারে এই কলেজে কোটি কোটি মেয়ে রয়েছে, আর তাদের মধ্যে সে একটা মাত্র ছেলে, মানে হাজারো ভেড়ির মধ্যে সে একটা মাত্র কুত্তা। তো সে অবাক হয়ে যায়, ভাবতে থাকে যে আমি কি কলেজের নাম ভুল পড়লাম, আমি কোনো লেডিস কলেজে চলে আসলাম না, তো এখানে একটা ছেলেকেও দেখতে পাচ্ছি না।
কিন্তু মেয়েরা যখন ওকে দেখে সকল মেয়েরা আবার খুব ভালো লাগছিল, কারণ আমাদের নায়ক দেখতে অনেক সুন্দর, তবে তার অনেক কষ্ট হচ্ছিল এবং লজ্জা পাচ্ছিল। আর তখনও একটা ছেলে সে ধাক্কা খায়, আর ছেলেটির নাম হচ্ছে জমি। সে বক্সিং এবং স্কেটিং করতে অনেক পছন্দ করত। তো ওকে ছেলে ভেবে আমাদের নায়ক বলে, আমার ভাগ্য অনেকটা ভালো, আমি তো মনে করেছিলাম পুরো কলেজে আমি একটা মাত্র ছেলে, তা তোমাকে পেয়ে ভালো লাগলো। কিন্তু তখনই ওই মেয়েটা করে কি, নিজের গোলাপি ক্লিপটা মাথা থেকে বের করে মাথার সামনে লাগায়। আর তখন মিং ট্যান মানে আমাদের নায়ক তার কাছে ক্ষমা চায়, ভুল হয়ে গেছে। আর তারপর আমরা দেখি ওই মেয়েটি সেখান থেকে স্কেটিং করতে করতে চলে যায়। আর এরপর আমরা কলেজের প্রিন্সিপাল এবং আরেকজন টিচারকে দেখি যার নাম হচ্ছে ওয়াং। তারা অনেক চিন্তিত ছিল, কারণ তাদের কলেজটা ছেলে মেয়েদের জন্য উন্মুক্ত করার পরে পর্যন্ত 10টা ছেলে অ্যাডমিশন নিয়েছিল, কিন্তু একটা ছেলেও এখনো আসেনি। কারণ যে ছেলে এখানে আসে চারপাশে খালি মেয়ে দেখে লজ্জা পেয়ে ভয় পেয়ে অন্য কলেজে চলে যায়। কিন্তু এরপর তারা যখন জানতে পারে মিং ট্যান একাই রয়ে গিয়েছে, তারা খুব খুশি এবং প্রিন্সিপাল আদেশ দেয় মিস্টার ওয়াংকে যা কিছু হয়ে যাক না কেন এই ছেলেটা যেন কোনোভাবেই কলেজ থেকে না যেতে পারে, তাকে দিয়ে আমাদের কলেজ এগিয়ে যেতে হবে। তো যাই হোক, ওদিকে আমরা দেখি মেয়েরা মিং ট্যানকে দেখে পাগল হতে শুরু করেছে। কেউ ওর রাস্তা আটকায়, কেউ ওকে সাহায্য করতে চায়, কিন্তু মিং ট্যানের কোনো সাহায্যের প্রয়োজন ছিল না। আর তখনই আমরা দেখি দুইটা মেয়ের মধ্যে কথা কাটিও হয়ে যায় যে কে মিং ট্যানকে প্রিন্সিপালের অফিসে নিয়ে যাবে। কিন্তু মিং ট্যান তখন কি করে, নিজেই চালাকি করে সেখান থেকে চলে আসে, যার ফলে ওদের মতো ওরা ঝগড়া করতে থাকে আর সেখান থেকে পালায়ও। আর এরপর সে যখন কলেজের এদিক ওদিক ঘুরছিল তখন সে ফ্যাং ইউকে দেখতে পায়। আর তখন আমাদের নায়ক ওর চেহারা চিনে ফেলে এবং জিজ্ঞেস করে, তুমি কি সেই মেয়ে? তখন আমাদের ফ্যাং ইউ মানে ও তো খুব অহংকারী, এমন একটা ভাব করে চলে আসে যার ফলে ওর ব্যাগের আঘাত লেগে ওর হাত কেটে যায়। তো তখন আমাদের নায়ক বলে ক্ষমা চাইতে, কিন্তু ক্ষমা তো চায় না, উল্টো টাকা গুঁজে দেয় যে চিকিৎসা করিয়ে নিও। মানে ও বড় লোকের মেয়ে, তার উপর সফল বক্সার, তো টাকা ছাড়া কিছু চেনে না। তো তখন ওকে আমাদের নায়ক একটু কথা শুনে এবং ওই মেয়েটিকে পাগল বলে, যার ফলে ফ্যাংয়ের একটু আগের কথা মনে পড়ে। আর তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই, ফ্ল্যাশব্যাকে দেখি যার জন্য নায়ক ওকে পাগল বললো, যে ঠেলা গাড়িতে লাথি মেরেছিল সেটা আসলে মেরেছিল একটা ছোট মেয়েকে বাঁচার জন্য যে রাস্তা পার হচ্ছিল, ওর উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু এর কারণে ওই বুড়ি মহিলার লোকসান হয়েছে। কিন্তু আমাদের নায়ক সেটা দেখতে পাইনি আর কি। তো যাই হোক, ওই মেয়েটি কোনো কিছু বলে না। আর তারপর আমরা দেখি মিং ট্যান মেয়েদের মাঝে বসে রয়েছে, কিন্তু এখানে পরিষ্কার আমরা বুঝতে পারি ওর চেহারায় অনেক লজ্জা ছিল এবং অস্বস্তি বোধ করছিল। তবে তারপরেও যত সম্ভব ইজি থাকার চেষ্টা করছিল। তবে তারপরেও সকল মেয়েরা ওর দিকে এমন ভাবে তাকাচ্ছিল যার ফলে আনইজি হয়ে যাচ্ছিল। তো এরপর আমরা দেখি জমি এবং ফ্যাংইউ একসাথে বক্সিং করছে। আর আমরা জানতে পারি ওরা আগে থেকে অনেক ভালো বন্ধু, দুজনেই বক্সিং পছন্দ করে। তো জমি তখন খেয়াল করে ফ্যাংইউ কিছুটা চিন্তিত, এর কারণ ওকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ফ্যাংইউ বলে, নতুন যে ছেলেটি এসেছে ও আমাকে এমন কিছু কথা বলেছে যার কারণে আমার কাছে মনে হচ্ছে আমার কোনো অসুখ রয়েছে। আর নেক্সট সিনে আমরা ফ্যাংইউকে তার বাড়িতে দেখতে পাই, আর সে আমাদের নায়ক যে ওকে পাগল বলেছিল সেই কথাটাই ভাবছে, মানে অহংকারী পাগল বলেছিল। তো এরপর সিন যায় আবার ফ্ল্যাশব্যাকে, যখন ও ছোট ছিল তখন আমরা দেখি ওর বাবা মা কোনোভাবেই মানতো না ও একটা মেয়ে, তারা সবসময় একটা ছেলে চাচ্ছিল। তো ও যখন জন্মগ্রহণ করে ওর বাবা মার সাথে এমন আচরণ করেছিল যেন ও একটা ছেলে, এবং ওরকে ওরকম পোশাকই পরাতো। তো ও তখন বুঝতে পারতো না যে ও ছেলে না মেয়ে। তো এইভাবে ও বড় হচ্ছিল, কিন্তু যখন ওর ভাই জন্ম হয় তখন ওর মা প্রথমবারের মতো ওকে মেয়েদের মতো থাকার পারমিশন দেয়। আর এতে ও অনেক বেশি খুশি হয়েছিল যে মেয়েদের মতো থাকতে পারবে। আর যখন ও মেয়েদের মতো থাকতে পারবে জেনেছিল তখন ও একটা ছেলেকেই পছন্দ করত, তার জন্য একটা গিফট নিয়ে গিয়েছিল প্রপোজ করার জন্য। কিন্তু ওই ছেলেটা তো মনে করতো একটা ছেলে, এই জন্য ওকে পাগল বলে। আর এই জন্য ওই পাগল কথাটা ওকে অনেক কষ্ট দেয়, এবং আজকে নতুন করে আবার ভাবছে যে ও কি পাগল নাকি মেয়ে নাকি ছেলে। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখি মিং ট্যানের বাড়িতে তার ছোট ভাই ঘুমের মধ্যে উঠে বসে এবং হাওয়ায় ঘুষি মারতে থাকে। আর মিং ট্যান এসব দেখে হাসে। আর তখনই তার মনে পড়ে, আচ্ছা যে মেয়েটির সাথে আমার তর্ক হয়েছিল আমার ভাই তো সেই মেয়েটিরই ফ্যান। কিন্তু তখন আমার মনে পড়ে ফ্যাং ইউ মানে ওই মেয়েটির চোখ ওর মায়ের চোখের মতো, যে কারণে ও রেগে যায়, কারণ ওর মা তো ওদেরকে ছেড়ে গিয়েছে ওর বাবা মারা যাওয়ার পরে। তো এ নিয়ে এর জন্য আর বেশি ভাবে না। তো এর পরের দিন আমাদের মিং ট্যান যখন কলেজে যায় অনেক মেয়েরা ওকে বিরক্ত করে, যার ফলে ও পড়াশোনায় মনোযোগ দিতে পারছিল না। বুঝতে হবে ভাই তুমি আমি কি করতাম এরকম একটা অবস্থায় পড়লে। আর অন্যদিকে আমরা দেখি প্রিন্সিপাল আর মিস্টার ওয়াং অনেক খুশি যে কলেজে অন্তত একটা ছেলে আছে আর ওই ছেলেটা থেকে গিয়েছে। কিন্তু আমরা দেখি আমাদের নায়ক মূলত অন্য কলেজে যাওয়ার কথা ভাবতে থাকে, মানে এখানে সে আর টিকতে পারছে না, মনে হচ্ছে সে একটা অচিন পৃথিবীতে রয়েছে। তো এর জন্য সে এমন একটা কলেজ খুঁজছিল যেখানে স্কলারশিপ কম দিক, বেতন বেশি নিক, সমস্যা নাই, কিন্তু আমি এখান থেকে যাব। কিন্তু এই কলেজে আমরা একটা স্পেশাল বিষয়
দেখি সেটা হচ্ছে এই কলেজে পড়ালেখা যাই করা প্রত্যেকটা খেলার জন্য আলাদা আলাদা স্পোর্টস ক্লাব ছিল। মানে এখানকার পোলাপানরা পড়ালেখার চেয়ে ক্লাবের সময় বেশি কাটাতো এবং তাদের ক্লাবের স্কিল এবং খেলার যোগ্যতা অনেক বেশি ছিল এবং তাদের সবার লক্ষ্য ছিল যাতে তারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের অ্যাথলেটিক স্কিল দেখাতে পারে। যেমন কোনো মেয়ে বক্সিং করছে, কেউ জিমন্যাস্টিক। তো যাই হোক, এরপর মিং টেন যায় বক্সিং ক্লাবে আর সেখানে জমি আর ফ্যাং ইউকে লড়াই করতে দেখে। জমি মানে হচ্ছে মর্দা মেয়েটা। তো ফ্যাং ইউর লড়াইয়ের স্কিল দেখে আমাদের নায়ক অনেক অবাক হয়ে যায় এবং তার কাছে মনে হয় ওর লড়াইয়ের কৌশলটা ওর একেবারে গুরুর মতো। আর তখন ওর মনে হয় হয়তো আমার গুরুর কাছ থেকেও কখনো বক্সিং শিখেছিল, তবে তারপর ওকে নিয়ে খুব বেশি ভাবে না। আবার ওদিকে মেয়েরা মিং টেনকে তাদের ক্লাবে যুক্ত হওয়ার জন্য জোর করতে থাকে আর এই গোল্ডেন কালারের চুলের মেয়েটা ওকে একটু মনে হয় বেশি পছন্দ করে। তো যাই হোক, ওখানে মেয়েরা ঝগড়া লেগে যায় আর ঝগড়া কারণ হচ্ছে আমাদের নায়ক কার সাথে যুক্ত হবে। একটা মাত্র ছেলে, বুঝতে পারছো কি দাম। তো তখন ওদের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য মিং টেন করে কি কারো ক্লাবে যুক্ত হয় না। মানে তার অ্যাকচুয়ালি বক্সিং পছন্দ ছিল কিন্তু কারো গ্রুপে সে যায় না। তো এই জন্য সে ভাবে এমন একটা জায়গায় যাবো যেখানে কেউ যায় না। তো সে যায় হচ্ছে সুইমিং পুলে আর সেখানে কোনো লোকই ছিল না। তো সে ফাইনালি একটু ভালো বোধ করে আর সুইমিং পুলের টিচার আসার অপেক্ষা করতে থাকে। কিন্তু সে যখন সাঁতার কাটতে নামে তখন সে দেখে সুইমিং পুলে মাছ ভর্তি। তো সে অবাক হয়ে যায়। তখন একটা মহিলা বা টিচার এসে বলে এই ক্লাবে কোনো মেয়েরাই সুইমিং এ আগ্রহী নয়, এই কারণে সুইমিং ক্লাব বন্ধ করে দেওয়া হয়েছে আর সুইমিং পুলে আমরা এখন মাছের চাষ করছি। তো এটা শুনে মিং টেন হতাশ হয়ে যায় আর তারপর কলেজ বদলানোর সিদ্ধান্ত নেয় যে যত টাকায় লাগুক বেতন উল্টা দেওয়া লাগলে দেবো, কিন্তু এখানে আমি থাকতে পারবো না। আর এই কথা বলার জন্য সে মিস্টার ওয়াং এর কাছে যায়, কিন্তু মিস্টার ওয়াং উল্টো ভিক্ষা চায় সেজন্য দয়া করে এই কলেজে থাকে। আর তারপর সে আমাদের নায়কের ছবিও তোলে যাতে ছেলেদের যে আলাদা বাথরুম আছে সেখানে ওর চেহারাটা রাখা যায়, কিন্তু তাতেও আমাদের নায়ক খুশি হয় না। আর বারবার মিনতি করার পর মিস্টার ওয়াং ফাইনালি বলে যে ঠিক আছে, তুমি যদি অন্য কলেজে যেতে চাও আমাদের এখানের কৌশল খুবই আলাদা, খুবই সহজ। জাস্ট একটা ফর্ম পূরণ করবে আর তারপর কলেজের ফ্লিং বক্সে তুমি জমা দেবে। তো মিংটা নমনটাই করে যেমনটি তাকে করতে বলা হয়, কিন্তু তখন তার সামনে একটা ঝামেলা আসে। সেটা হচ্ছে ওই বক্সে সে যখন ফর্ম দিতে যাচ্ছিল তখন একটা মহিলাদের গ্রুপ আসে যারা জুডো করতো। তো তারা ওকে থামানোর চেষ্টা করে। মূলত কলেজের প্রিন্সিপাল এই মেয়েদের পাঠিয়েছে ওকে আটকানোর জন্য, যাতে ও বক্স পর্যন্ত পৌঁছাতে না পারে, ওই ফর্মটা জমা নিতে না পারে। কিন্তু আমরা দেখি আমাদের নায়ক অনেক সহজে ওদের হারিয়ে দেয়, কিন্তু তারপরও সেখানে গিয়ে লাভ হয় না, কোনো বক্স পায় না। যার কারণে ও আবার মিস্টার ওয়াং এর কাছে আসে এবং ওয়াং আবারও রিকোয়েস্ট করে এই কলেজ তুমি ছিল না, তোমাকে আমরা পুরো বেতন মাফ করে দিব, এমনকি তুমি যদি চাও তোমার যদি কলেজ থেকে কোনো লোন লাগে আমরা লোনও দেবো, তোমাকে 30 বছর সময় দেবো লোন শোধ করার জন্য, তোমাকে কোনো সুদও দিতে হবে না। মানে ফ্রিতে পড়াশোনা তো করবে, তারপর কলেজ থেকে উল্টো ওকে কিছু টাকাও দেবে। তো এরকম একটা অফার পাওয়ার পরে অনিচ্ছা সত্ত্বেও আমাদের নায়ক রাজি হয়ে যায়, আর কোনো উপায় তো নেই। তো এরপর আমরা দেখি মিং টেন যখন বাথরুমে কাপড় বদলাতে যায় তখন সে জানতে পারে সে ভুলবশত মেয়েদের বাথরুমে ঢুকে পড়েছে আর গিয়েছে বক্সারের সামনে গিয়েছে আর তখন সে কাপড় চেঞ্জ করছিল। তো তখন ওই মেয়ে বক্সার করে কি আমাদের নায়ককে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। আর এরপর আমরা দেখি জমি নামে ওই মেয়েটি ফ্যাং ইউ আর আরেকটা মেয়ে আছে গোল্ডেন চুলওয়ালা টেকোয়ানোর নাম। ওরা করেছে কি আইসক্রিমের দোকানে দাঁড়িয়েছিল এবং তর্ক করছিল কোন আইসক্রিম খাবে, কোনটা স্বাদ ভালো। আর অন্যদিকে আমরা দেখি মিং টেন খাবার ডেলিভারি করতে গিয়েছে, মানে ওর তো পড়ালেখার পাশাপাশি কাজ করতে হয়। আর তখন দেখতে পাই কিছু ছেলে একটা ছোট বাচ্চাকে রাস্তায় বিরক্ত করছে আর তখন ওই বাচ্চাটিকে ওখান থেকে পালাতে সাহায্য করে, কিন্তু তখন ওই ছেলেরা ওকে ধরে ফেলে এবং ওদের স্কুলের মাঠে নিয়ে যায় ওকে মারার জন্য। আর ওকে যখন ধমকাচ্ছিল তখন সেই মেয়েগুলো সেখানে চলে আসে। তো প্রথমে জমি মানে ওই মর্দা মেয়েটি আর ওই গোল্ডেন চুলওয়ালা মেয়েটি কথার মাধ্যমে সবকিছু মেটানোর চেষ্টা করে, কিন্তু যখন কথা শোনে না তখন হাতাপাতি শুরু হয়ে যায় এবং ওদেরকে ভালো মতো পিটিয়ে দেয়। তো এর ফলে যেটা হলো এই কলেজে অন্তত তার একটা বন্ধু হলো, মানে অত খারাপ আগের মতো লাগবে না। আর তখন আমাদের নায়ক মনে থেকে সিদ্ধান্ত নেয় সে এখানেই থাকবে। আর এখানেই এই প্রথম এপিসোডে শুরু হয়। তখন একটা নতুন ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম হচ্ছে বাইনো, খুব কঠিন একটা নাম। তো বাইনো এই কলেজের স্কলারশিপ অ্যাডমিশন লেটার পেয়েছে। তো সে অনেক খুশি ছিল এবং আমরা দেখি তার মার সাথে সে অনেক খুশিতে রয়েছে, কিন্তু তার মা চিন্তা করে যে তার ছেলে বাইনো যদি কলেজে যায় তাহলে তার রেস্টুরেন্ট কে সামলাবে। তো যাই হোক, তার পরের সিনে আমরা দেখি ব্যাঞ্চো কলেজে গিয়েছে, ওকে আমরা ব্যাঞ্চোই বললাম, এটা সুন্দর হবে। এবং আমরা দেখে বুঝতে পারি ও নিজেও এই কলেজ সম্পর্কে খুব ভালো মতো জানতো না, মানে এই কলেজে শুধুমাত্র যে মেয়েরা এটাও জানতো না। তো চারপাশে এত মেয়ে দেখেও মুগ্ধ
হয়ে যায়, ওর মুখ হা হয়ে যায়। আর বাইঞ্চুকে দেখেও মেয়ের অনেক খুশি হয় এবং বলে ও আরেকটা ছেলে চলে এসেছে, আর প্রথম জনের মতো ও তো অনেক কিউট। তো যাই হোক, বাইঞ্চিও এই কথা শুনে নিজেকে কিউট ভাবতে শুরু করে এবং বলে শালার আমি এত কিউট আগে কেউ কখনো বলেনি। আর ওদিকে আমরা দেখি সে যখন কলেজে ফ্যাং ইউ মানে নায়িকাকে ক্রস করছিল, মানে বক্সার নায়িকা, ওকে দেখে ওর ভেতরে কিছু হতে শুরু করে এবং সে ভাবে অন্যান্য মেয়েদের মতো এই মেয়েটাও হয়তো ওকে পছন্দ করবে। তো এটা ভেবে সে ফ্যাং ইউকে ছুতে যায়, কিন্তু পরে আমরা দেখি ফ্যাং ইউকে উল্টিয়ে পাল্টিয়ে মাটিতে ফেলে দেয় বক্সিং স্টাইলে। আর নিচে পড়ে আমরা দেখি বেঞ্চও ফ্যাং ইউকেই দেখছে। আর এর পরের শর্টে আমাদের ফ্যাং কর্পোরেশন নামে বিশাল একটা কোম্পানি দেখানো হয় এবং ওই কোম্পানির সিইও ছিল ফ্যাং ইউ এর ছোট ভাই, মানে নায়িকার ছোট ভাই। তবে সে বয়স অনেক ছোট হওয়ার সত্ত্বেও এই কোম্পানির সিইও এজন্যই করা হয়েছে, প্রথমত সে হচ্ছে এই কোম্পানির মালিক পক্ষ, আর দ্বিতীয়ত সে ছোট হলো অনেক জিনিয়াস এবং খুবই ব্রিলিয়ান্ট। তো যাই হোক, সে অনেক যত্ন সহকারে কোম্পানিটি পরিচালনা করে। আর অন্যদিকে আমরা দেখি সে কেএফসি থেকে খাবার অর্ডার করেছিল, আর খাবার আনার সময় কিন্তু আমাদের মিং ট্যান ওই ঝামেলায় পড়েছিল, পোলাদের হাতে মাইর খেলো। তো এর জন্য ঠিক মতো খাবার ডেলিভারি করতে পারেনি, আর টাইম মতো খাবার না পাওয়ার কারণে আমরা দেখি ফ্যাং জো মনে মনে আমাদের নায়ককে বকছিল। তো এখানে আমরা একটু কনফিউজড হয়ে যেতে পারি, ওদের নামগুলো কেমন যেন আবল তাবল, তারপর চেহারাও সবই এক। তো তোমরা প্লিজ কনফিউজড হবে না, আমরা বোঝার চেষ্টা করবো আর কি যতটুকু পারি। তো যাই হোক, কিছুক্ষণ পর আমাদের নায়ক সেখানে পৌঁছায়, আর তারপর সে নায়িকার ভাইকে সকল সত্য কথা বলে আর বলে আমাকে ক্ষমা করুন, আপনার খাবার আমি সময় মতো ডেলিভারি দিতে পারিনি, আসলে রাস্তায় একটা সমস্যা হয়ে গিয়েছিল যার কারণে খাবারটা নিচে পড়ে গিয়েছে। কিন্তু আমরা দেখি নায়িকার ভাই ওর সততা দেখে খুশি না হয়ে উল্টো ওকে বকতে থাকে এবং বলে অজুহাত দিও না, যারা অজুহাত দেয় তারা জীবনে বড় হতে পারে না, তুমি টাইম মতো খাবার আনতে পারোনি, এজন্য আমি তোমার নামে অবশ্যই কমপ্লেন করব। আর তখনই আমাদের নায়িকা আসে, আর সে ওই কোম্পানির অর্ধেক অংশীদার। তো সে তার ছোট ভাইকে বলে ওকে বকো না, ও আমার কলেজে পড়ে আর ওর একটা সমস্যা হয়েছিল। তখনও বলে তোমার কলেজে পড়ে তো আমি কি করব, আমি ওর নামে অবশ্যই কমপ্লেন করব, কারণ ও টাইম মতো খাবার আনতে পারেনি। আর তখন আমাদের নায়ক আবারও ক্ষমা চায়, কারণ গরিব মানুষ বুঝতে হবে, এবং বলে স্যার এটা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার জন্য আবার খাবার আনতে যাচ্ছি। তো এই বলে নায়ক চলে যায়, কিন্তু যেতে যেতেও আমরা দেখি নায়কের ভাই বকা থামায় না। আর পরের সিনে আমরা দেখি নায়িকা তার মামার কবরের উপর ফুল রাখছিল, আর তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা দেখি ছোটবেলাতে ও যখন ওর ক্রাশকে গিফট দিতে গিয়েছিল, তখন সে ছেলেটা ওকে নিয়ে মজা করেছিল এবং বলেছিল তুমি এতদিন ধরে ছেলেদের পোশাক পরেছিলে আর আজকে তুমি হঠাৎ করে মেয়ে হয়ে গেলে কিভাবে, আর এরকম রূপ একমাত্র মনস্টারই বদলাতে পারে, তুমি একটা পাগল মনস্টার। এটা শুনে আমাদের ছোট নায়িকা অনেক কেঁদেছিল, কিন্তু তখন ওর মামা ওকে একটা সুন্দর পুতুল গিফট করে এবং ভালোবেসে জিজ্ঞেস করে তুমি কাঁদছো কেন। তখন আমাদের ছোট্ট নায়িকা কাঁদতে কাঁদতে বলেছিল ক্লাসে একটা ছেলে আমাকে মনস্টার বলেছে, অনেক খারাপ লেগেছে মামা, কিন্তু এতে তার কোনো দোষ নেই, কারণ আমি মেয়ে হওয়ার সত্ত্বেও এতদিন আমার বাবা মা আমাকে ছেলেদের পোশাক পরিয়েছে, ছেলেদের মতো রেখেছিল, তার মানে আমি কি সত্যি মনস্টার, মেয়েদের কি কোনো দাম নেই। তখন ওর মামা ওকে খুশি করার জন্য বলে তুমি হচ্ছে একটা পরী, তুমি সবসময় পরীই থাকবে, আর শয়তানদের তো শিং থাকে, তোমার তো শিং নেই, তো তুমি একটা কিউট সুন্দর পরী। তো এই কথা শুনে ফ্যাংও অনেক খুশি হয়েছিল এবং মামার দা পুতুলটা নিয়ে খেলছিল, কিন্তু হঠাৎ করেই ফ্যাং ইউর দাদা মানে নায়িকার দাদা, সে বিজনেসম্যান দাদা, সে ওই পুতুলটাকে এনে এবং বকতে শুরু করে এত বড় হয়েও পুতুল দিয়ে খেলছো। তো তখন আমাদের নায়িকা অনেক দুঃখ পেয়েছিল, তো সেই কথা মনে করে সে নিজের মামার কবরের সামনে দাঁড়িয়ে কাঁদে আর বলে তোমার দেওয়া পুতুলটাও আমি সাথে রাখতে পারিনি মামা, তোমার একটা স্মৃতিও আমার কাছে নেই। আর এরপর সে কিছুক্ষণ প্রার্থনা করে সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখি আমাদের নায়ক সেখানে আসে এবং ফ্যাং ইউকে মানে নায়িকাকে সে গাড়িতে করে চলে যেতে থাকে। আর এরপর এখানে একটা টুইস্ট আসে, আমরা দেখি নায়ক যখন তার বাবার কবরের উপর ফুল রাখতে যায় তখন সে দেখে আগে থেকেই কেউ একটা ফুল রেখে গিয়েছে। তো নায়ক অবাক হয়ে যে এই ফুল কে রেখেছে, কিন্তু আমরা তো জানি এই ফুলটা কে রেখেছে, এই ফুলটা রেখেছে হচ্ছে নায়িকা, তার মানে নায়কের সাথে নায়িকার সম্পর্ক রয়েছে, নায়ক হচ্ছে নায়িকার মামাতো ভাই। এটা আমি ওভার স্মার্ট দেখে বের করতে পারলাম, সাধারণ কেউ পারবে না। তো যাই হোক, এরপর আমাদের নায়ক করে কি একটু প্রার্থনা করে এখান থেকে চলে যায়। আর পরের দিন কলেজে আমরা দেখি মিস্টার ওয়াং মানে সেই টিচার, স্পোর্টস টিচার ফ্যাং ইউ, জমি এবং অন্য ক্লাসের মেয়ে মিয়া এবং মিং ট্যানকে ডেকে জিজ্ঞেস করে গতকাল যে লড়াই হয়েছে এ নিয়ে তোমাদের ব্যাপারে কমপ্লেন এসেছে, মানে ওই যে সেই মারামারিটা। তো মিস্টার ওয়াং তখন ওই তিনটা মেয়েকে বকা দিতে থাকে মারামারির জন্য, কিন্তু তখন আমাদের নায়ক বলে আমাকে ক্ষমা করে দিন, আসলে ওটা আমার জন্য হয়েছে, আমি মারামারিটা করেছি, শুধুমাত্র আমাকে পানি
পানিশমেন্ট দিন। আর এই কথা শুনে বাকি 3টা মেয়ে তো অবাক হয়ে যায় যে এখনকার দিনে এরকম ভালো ছেলে আছে। কিন্তু তখন মিস্টার ওয়াং বলে, তুমি অনেক ভালো ছেলে, আমরা এটা জানি, তার উপর তুমি কলেজে নতুন এসেছো এবং একমাত্র ছেলে, তো তুমি ওরকম হতেই পারো না। কিন্তু এই 3জন খুব বাজে, তুমি ওদের চেনো না, ওরা লড়াই করেছে, ওদের নিয়ে রেগুলার কমপ্লেন আসে। কিন্তু আমাদের নায়ক তারপরেও বোঝায় যে সব দোষ আমার। আর তখন ওয়াং ঠান্ডা হয় আর এরপর বলে, কিছুদিন পর একটা টুর্নামেন্ট আসতে চলেছে, আমরা চাই সেই টুর্নামেন্টে তুমি ছেলে হিসেবে আমাদের পক্ষ থেকে অংশগ্রহণ করবে এবং টুর্নামেন্ট জিতে আমাদের কলেজের নাম রোশন করবে। তো ওই 3 মেয়েকে দায়িত্ব দেওয়া হয়, আমাদের নায়ককে জন্য ভালো মতো ট্রেনিং দেওয়া হয়। আর তখন আমরা দেখি মিয়া, মানে যে এক ক্লাস মূলত সিনিয়র ওদের চেয়ে, কিন্তু বন্ধু এক ব্যাচের মতো মিশে, সে মিংটেনের হাত ধরে ফেলে আর বলে, স্যার আমি একে ট্রেন করব। মানে মিয়া মিংটেনকে পছন্দ করে, কিন্তু আমাদের মিংটেন মানে নায়ক মূলত একটা কাজের অজুহাত দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর এরপর সুনহাও নামের একটা ছেলেকে দেখানো হয়, সে আবার অন্য কলেজের বক্সিং চ্যাম্পিয়ন ছিল, তাকে এই সিরিয়ালের ভিলেন বলা যেতে পারে। তো সে হয়েছে কি হাই স্কুলের একটা বক্সিং টুর্নামেন্টে প্রতিপক্ষকে 30 সেকেন্ডে নক আউট করে দিয়েছিল, এজন্য কলেজ লেভেলে তার বিশাল নাম ডাক। আর তখন আমরা দেখি আমাদের নায়িকার কলেজের একটা মেয়ে তার সাথে দেখা করতে আসে। আর এখানে উল্লেখ্য, ওই মেয়েটি আমাদের নায়িকার সাথে বক্সিং এ হেরে গিয়েছিল, এর জন্য কলেজ থেকে তাকে টুর্নামেন্টের জন্য সিলেক্ট করা হয়নি। মানে এরকম থাকে না যে কলেজ ভিত্তিক ফাইট হয়, কলেজ থেকে সিলেক্ট করা হয় যে কে কে খেলবে, তো ওকে সিলেক্ট না করে নায়িকাকে সিলেক্ট করা হয়েছে। তো এসে বলে, এই টুর্নামেন্টে আমি অংশ নিতে চাই, তো তোমাকে যেটা করতে হবে নায়িকাকে যে কোনো ভাবে হারাতে হবে, তো তুমি আমাকে সাহায্য করবে। তো এই কথা শুনে সুনহাও নামের ছেলেটি বলে, চলো তোমার কলেজের স্টেডিয়ামে গিয়ে সিদ্ধান্ত নেই। আর এরপর আমাদের নায়ককে দেখানো হয়, আমরা দেখি কিছু মেয়ে এসে তাকে বলতে থাকে, তোমার কাছ থেকে আমরা এমনটা আশা করিনি, আচ্ছা তুমি আমাদেরকে তোমার অ্যাড্রেসটা দিয়ে যাও যাতে তোমার লাশটা দেখতে পারি এবং তুমি মারা যাওয়ার পরে তোমার ভাই বোনের খেয়ালটা আমরা রাখবো। তো নায়ক বুঝতে পারছিল না ওরা এসব কি বলছে। আর তারপর আমরা দেখি কিছু মেয়ে এসে ওর মেজারমেন্ট নিচ্ছে, কফিনের মেজারমেন্ট কতখানি হবে। আর তারপর একটা মেয়ে এসে ওকে একটা ফর্ম দেয় যে তুমি মারা যাওয়ার পরে তুমি কিডনি বিডনি ডোনেশন করে দিও। তো নায়ক অবাক হয়ে যায় যে এরকম আমি আবার কবে বললাম আমি অর্গান ডোনেট করব। আর সে জিজ্ঞেস করে সব কি চলছে। আর তখন একটা মেয়ে ওকে নোটিশ বোর্ড দেখতে বলে। এরপরও যখন ভয়ে ভয়ে নোটিশ বোর্ডের সামনে যায় তখন দেখে বক্সিং খেলা হবে এবং ওই বক্সিং এ তার নায়িকার সাথে ফাইট করতে হবে। আর নায়িকা তো নাম করা ফাইটার, তো এটা দেখে নায়ক তো অবাক হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু তখন একটা মেয়ে তাকে মোটিভেট করে যে তুমি একটা ছেলে, ইউ ক্যান ডু ইট ব্রো। আর তখন অন্য একটা মেয়ে ওকে আরো মোটিভেট করার জন্য বলে, দেখো তুমি চিন্তা করো না, তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো, তোমার কবরের উপর আমি সেই জিনিসটা রেখে আসবো। এ কথা শুনে আমাদের নায়কের অবস্থা আরো হালুয়া টাইট হয়ে যায়। আর তখন জমি আসে এবং বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ভালোভাবে ট্রেন করব যাতে তুমি ওকে হ্যান্ডেল করতে পারো। কিন্তু তখন আমাদের নায়ক বলে, ওকে দিদি। আর এই কথা বলে বাইবলে যখন চলে আসছিল তখন জমি বলে, তুমি দিদি কাকে বললে? আর এরপর নায়িকাকে দেখানো হয় যে একটা গাছের নিচে দাঁড়িয়ে কিছু ভাবছিল। আর এখানে আমরা দেখতে পাই নায়িকা কিন্তু সবসময় একটা অ্যাটিটিউডে থাকে, একে তো বড় লোক, তার উপর সুন্দরী, একটু ভাব নিয়ে থাকে। তো তার মনে যেটা হয়েছে, সে আমাদের নায়ককে দেখে একটু ক্রাশ খেয়েছে এবং যেদিন সে প্রথম দেখেছে সেদিনকে থেকে কেমন যেন ওর মনে শুধুমাত্র নায়ককে নিয়ে ভাবনা আসছে, কিন্তু ও চেষ্টা করছে যতটা সম্ভব ওকে নিয়ে না ভাবার জন্য এবং বলছে আমার ভেতরে ওকে নিয়ে কেন অনুভূতি আসছে। আর তখন সেখানে আমাদের নায়ক আসে এবং জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন তোমার প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছো? আমাকে কি ইজিলি হারিয়ে আমাকে অপমান করতে চাচ্ছ? তখন নায়িকা বলে, তুমি এটাকে অপমান কেন ভাবছো? এটা একটা কলেজের ট্রেডিশন, আর তুমি আমার সাথে লড়াই করার সময় তোমার একটা ট্রেনিং হবে, আর এর ফলে যেটা হবে তুমি কলেজের একমাত্র পুরুষ, তো বাইরের কলেজের সাথে যখন ফাইট হবে পুরুষদের মধ্যে তখন তুমি তাকে ইজিলি হারাতে পারবে। কিন্তু তখন আমাদের নায়িকা বলে, বক্সিং সম্পর্কে না আমার কোনো ধারণা আছে, না আমার কোনো আগ্রহ আছে, আমি লড়াই করব না। কিন্তু নায়িকা তখন বলে, তুমি এই কলেজের একমাত্র ছেলে, তো কলেজের চ্যাম্পিয়নশিপে তোমার তো পার্টিসিপেট করতে হবে, হয় তুমি বক্সিং এ পার্টিসিপেট করো, আমার সাথে লড়াই করো, নয়তো এই কলেজ ছেড়ে চলে যাও। আর তখন নায়ক বলে, এবার আমি সত্যি এই কলেজ ছেড়ে দিব। তো এটি বলে সেখান থেকে সে চলে যায়। তো এখানে আমরা দেখতে পাই নায়িকা যেটা চেয়েছিল তার উল্টো হয়। নায়িকা মূলত চেয়েছিল যে আমাদের নায়ককে ওর সাথে ফাইট করিয়ে একটু স্মার্ট বানাবে, একটু বক্সার বানাবে, কিন্তু হলো না। আর তখন সেখানে জমি আসে, মানে মর্দা যে পোলাটা আছে না, ছোট চুল, ও আসে এবং নায়িকাকে বলে, তুমি এটা কি করলে বোন? ও তো কলেজ থেকে বের হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে। আর তখন নায়িকা সব খুলে বলে যে আমি এটা চাচ্ছি। আর তারপরে হাঁটতে হাঁটতে KFC একটা ফুড জোনের সামনে আসে। আর এখানে
এখানেই আমাদের নায়ক ফুড ডেলিভারি কাজ করে। তো সেখানে জমি ভেতরে যেতে চাই, কিন্তু নায়িকা বলে তুই কি ভেতরে নিয়ে ওর কাছে আমাকে ক্ষমা চাওয়াবি, আমি কিন্তু ক্ষমা চাইতে পারবো না। কিন্তু তখন জমি বলে আমার খিদে পেয়েছে, খাবার তো খাওয়াবি। তো এরপর ওরা দুজন যখন ওটার সামনে যায় তখন ওরা জিজ্ঞেস করে আমাদের নায়কের ব্যাপারে। তখন ওখানে একটা কর্মচারী বলে আসলে গতকাল ও একটা ফুড ডেলিভারি করতে গিয়ে ডেলিভারি করতে পারেনি, খাদ্যটা নষ্ট হয়েছিল আর এই জন্য কমপ্লেন এসেছে, ওকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। তো এই কথা শুনে দুজন শকড হয়ে যায়। আর এরপর আমাদের সেই বাইঞ্চুকে দেখানো হয় যে কলেজে ফ্যাশন শোর মতো করে হাঁটছিল এবং ভাবছিল আমি এত স্মার্ট যে কলেজের সব মেয়ে আমাকেই দেখছে এবং নিজেকে রোমিও রোমিও ভাবছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওকে দেখছিল না, ওর পেছনে আরো কেউ ছিল। আর আমাদের দেখানো হয় ওর পেছনে ছিল সুনহাও, মানে সেই বক্সিং চ্যাম্পিয়ন, ইন্টার কলেজের বক্সিং চ্যাম্পিয়ন, এবং তার সাথে ওই মেয়েটি ছিল আর কি। তো সুনহাও যখন আসে সব মেয়েরা সুনহার পেছন পেছন আসতে থাকে। তোরা দুজন স্টেডিয়ামে চলে যায়। আর তখন ওই মেয়েটি রিং এর সেন্টারে এসে আমাদের নায়িকাকে ডাকে এবং বলে আমি তোমাকে চ্যালেঞ্জ জানাতে চাই। আর তখন আমাদের বাইঞ্চু মানে নতুন যে ছেলেটা এসেছে সে মিয়াকে জিজ্ঞেস করে এই মেয়েটি এমন কেন করছে, কথা নেই বাচ্চা নেয় এসে একটা মেয়েকে ফাইটের চ্যালেঞ্জ জানালো। তখন মিয়া বলে দেখো আমাদের কলেজ হচ্ছে এরিয়ার সবচেয়ে ফেমাস ফিমেল বক্সিং রিং এবং এখানে একটা ট্রেডিশন রয়েছে, যারা বক্সিং করে এখানে এসে যে কেউ যে কাউকে চ্যালেঞ্জ জানাতে পারে। তখন ব্যাঞ্চো বলে আমিও কি যে কাউকে চ্যালেঞ্জ করতে পারবো? মিয়া বলে হ্যাঁ ব্যাঞ্চো তুমি করতে পারবে, কিন্তু চ্যালেঞ্জ করার আগে অবশ্যই তুমি অ্যাম্বুলেন্স ডাকবে এবং হসপিটালে সিট বুকিং দিয়ে রাখবে। তখন ব্যাঞ্চো বলে আমি তো মজা করছিলাম, আর এত ছোট স্টেডিয়ামে আমি লড়াই করতে পারবো না। আর তখন জমি আসে এবং আমরা দেখি সে বলে ফ্যাংয়েও তোমার গোলাম না যে তুমি যখন বলবে তখন চলে আসবে। আর ওর অলরেডি একটা ফাইট রয়েছে যেটা মিং ট্যানের সাথে, মানে আমাদের নায়কের সাথে। আর আমি মিং ট্যানকে ট্রেন করছি ফ্যাংয়ের সাথে লড়ানোর জন্য। আর তখন ওই মেয়েটি বলে এখানে কে কার সাথে ফাইট করবে এই সিদ্ধান্ত তোমরা জুনিয়ররা নেবে। তখন আমরা দেখি মিয়া এগিয়ে আসে, সে আবার সিনিয়র, এবং সে বলে আচ্ছা ঠিক আছে এখন তো সিনিয়রের সিদ্ধান্ত হয়েছে, ফ্যাংয়েও তোমার সাথে ফাইট করবে না, তুমি যা করার করে নাও। আর তখন ওই মেয়েটির মুখ বন্ধ হয়ে যায়। আর তখন আমরা দেখি সুনহাওর দিকে, সে অ্যাকচুয়ালি ভিতরে ভেতরে হাসছিল, মানে সুনহাও তো ছেলে, ওর তো কোনো প্রতিপক্ষ নেই এখানে। আর পরের সিনে আমরা দেখি নায়িকাকে দেখানো হয় যে আমাদের নায়কের জন্য একটা সাইকেল কিনতে এসেছে, কারণ সেদিন ওই ঘটনার জন্য ওর সাইকেলটা ভেঙে গিয়েছে। তো নায়িকা নায়কের জন্য একটা দামি সাইকেল কিনতে চাচ্ছিল, কিন্তু তখনই ফোনে মিস্টার ওয়াং মানে ওই স্পোর্টস টিচারের মেসেজ আসে। আর মেসেজে লেখা ছিল যে নায়ক এখনো আসেনি আর ও ট্রেনিংও করেনি, আর তুমি কেন ওকে তোমার প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছো। কিন্তু আমাদের নায়িকা মেসেজ ইগনোর করে। আর তারপর আমরা দেখি ওয়াং আবার কল করে, কিন্তু তারপরও নায়িকা কল কেটে দেয়। আর অন্যদিকে আমাদের নায়ক একটা লেটার লিখে আর মিস্টার ওয়াং এর অফিসে যায় এবং বলে আমি এই কলেজ ছেড়ে চলে যেতে চাই। তখন মিস্টার ওয়াং বলে প্লিজ বাবজান তুমি এমন করো না, আমরা তোমার জন্য নতুন লকার রুম করেছি, ওয়াটার হিটার ফ্যাসিলিটি এনেছি, তোমার জন্য আমি আলাদা পায়খানা বানিয়েছি, মুতখানা বানিয়েছি, তুমি তারপরে এখান থেকে চলে যেতে চাচ্ছ, তোমার সমস্যা কি? তখন আমাদের নায়ক বলে আপনি আমার পারমিশন ছাড়া কেন আমার নাম টুর্নামেন্টে দিয়েছেন? তখন মিস্টার ওয়াং বলে দেখো এতদিন আমাদের কলেজে কোনো ছেলে ছিল না, কিন্তু এখন একটা ছেলে আছে, আর ট্রেডিশন অনুযায়ী কলেজ লেভেলের যদি কোনো খেলা হয় সেখানে ছেলে হিসেবে তোমার তো ছেলেদের পক্ষে পার্টিসিপেট করতেই হবে, এটা তো নিয়ম। আর কোনো ছেলে থাকলে আমরা তাকে সিলেক্ট করতে পারতাম, তো তোমাকে নিজেকে ট্রেন করতে হবে, আর সেই হিসেবে তোমাকে ফ্যাংয়ের সাথে লড়াই করতেই হবে, মানে নায়িকার সাথে। আর তুমি যদি এটা নিয়ে ভয় পাও যে লোকজন তোমাকে নিয়ে হাসাহাসি করবো ওর কাছে মার খেলে, তাহলে আমি সর্বোচ্চ তোমার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে স্পেশাল মাস্ক বানিয়ে দেব। তবে আমি তোমার পায়ে পড়ি প্লিজ আমাদের কলেজ ছেড়ে চলে যেও না। আর তুমি ভুলে যেও না এখানে যে সুবিধাটা তুমি পাচ্ছ পৃথিবীর আর কোথাও পাবে। তোমাকে আমরা জব করার জন্য সুযোগ সুবিধা দেব, তোমাকে আমরা বেতন মৌকুব করে দিয়েছি, তো সবকিছু চিন্তা ভাবনা করে দেখো। তো এরপর আমাদের নায়ক পড়ে যায় কনফিউশনে, সে কি করবে কি না করবে। আর এখানেই এপিসোড, তো এপিসোডের শুরুতে আমরা দেখি মিস্টার ওয়াং বলে এই কলেজের ট্রেডিশন আমরা কোনোভাবেই ভাঙতে পারবো না, কিন্তু তারপর আমি তোমার ব্যাপারে কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলে দেখবো, আমাকে কিছুটা সময় দাও। তখন নায়ক বলে ঠিক আছে, আপনি তার সাথে কথা বলে আমাকে সঠিক সিদ্ধান্ত জানাবেন। আর এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। তো বুঝতে হবে এটা একটা নাটক, তো নাটকে এই ধরনের স্কুলে আজের নিয়ম তো থাকবেই, তো সেটাও বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে সিরিজটা খুবই ইন্টারেস্টিং। তো এরপর আমরা দেখি স্টেডিয়ামে ওদিকে জিয়াও ফ্যাং নামের ওই মেয়েটিকে দেখানো হয় গত পর্বে যে চ্যালেঞ্জ দিল, আর সে ফ্যাং ইউকে মানে নায়িকাকে বক্সিং ম্যাচের জন্য চ্যালেঞ্জ করতে এসেছিল, কিন্তু নায়িকার বান্ধবী মানে মর্দ
মর্দা মর্দা বান্ধবীর জমি সরাসরি তাকে না বলে দেয় এবং বলে এখানে তোমার মর্জি চলবে না, চুপচাপ এই জায়গা খালি করে দাও। কিন্তু তখন সুনহাও মাঝখানে হাত বাড়িয়ে দেয় এবং উল্টো জমিকে চ্যালেঞ্জ করে। আর জমিকে যখন চ্যালেঞ্জ করা হয়, জমি করে কি ডাইরেক্ট চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। আর এটা দেখে বাইনচু, মানে আমাদের গত পর্বের বাইনচু মিয়াকে বলে আচ্ছা এই দুজন অকারণে কেন লড়তে চায়। তখন মিয়া নামে মেয়েটি বলে দেখো সুনহাই এমন ভাবে তার দিকে হাত বাড়িয়ে সিগন্যাল দিয়েছে, এটা হচ্ছে এমন একটা সিগন্যাল, এই সিগন্যাল দিয়ে তুমি যে কাউকে চ্যালেঞ্জ করে ডাকতে পারবো। এমনকি রিং এর ভেতরে বা মাঠের ভেতরে যদি 10 জন থাকে, তুমি 10 জনকে ওই সিগন্যাল দিয়ে চ্যালেঞ্জ করতে পারো। এবং আমাদের এখানকার নিয়ম এটাই, ট্রেডিশন। তো এরপর আমরা দেখি সুনহাও জমিকে চ্যালেঞ্জ করেছে আর তারা দুজন বক্সিং করবে। আর এই কথা শুনে বাইনচু ম্যাচ এনজয় করার জন্য রেডি হয়ে যায় এবং রিং এর পাশে দুজন রেফারি আসে। তো ম্যাচ শুরু হয় আর দুজনের মধ্যে লড়াই শুরু হয়। আমরা দেখি জমি স্পোর্টস কলেজের মেয়ে হওয়ার কারণে ভালো প্রফেশনালের মতো বক্সিং করছিল, কিন্তু বুঝতে হবে সুনহাও কিন্তু বক্সিং চ্যাম্পিয়ন। তো সে কি করে, রাউন্ড শেষ হতে না হতেই জমিকে পুরোপুরি লক করে দেয় আর রেফারিও সুনহাওকে বিজয়ী ঘোষণা করে। আর এতে জমি রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখি বাইনচু মিস্টার ওয়াং এর সাথে দেখা করে এবং বলে নেক্সট টুর্নামেন্টের ব্যাপারে আমি ডিটেলস জানতে চাই। তখন মিস্টার ওয়াং টেনশনে পড়ে যায়, তুমিও কি এই কলেজ ছেড়ে চলে যেতে চাচ্ছ নাকি এই টুর্নামেন্টের জন্য? ও বলে আরে না স্যার, এই কলেজ তো অনেক ভালো, খালি মাইয়া আর মাইয়া, আপনি যদি আমাকে পাশে লাথি মারেন তাও তো আমি এই কলেজ ছেড়ে চলে যাব না, প্রশ্নই আসে না। আর তাছাড়া এত তো মেয়ে, এত সুযোগ সুবিধা, আমি কেন যাব? আর তখন মিস্টার ওয়াং বলে ভেরি গুড, আমি তোমাকে পরবর্তী টুর্নামেন্টের ডিটেলস দিচ্ছি, ওই ম্যাচটা রিং এর ভেতরেই হবে। আর এখানে উল্লেখ্য আমরা যেহেতু স্পোর্টস কলেজ, আমাদের এখানে সকল মেয়েরাই এক্সপার্ট ফাইটার এবং তুমি একটা এক্সপার্ট ফাইটারের সাথে লড়াই করবে যেটা মিডিয়া কভার করবে। এবং এই কম্পিটিশন এতটাই ফেমাস যে অলিম্পিকও মার খেয়ে যায়। এবং এই লড়াই তুমি যদি জিততে পারো তোমার কপাল খুলে যাবে এবং লাখ লাখ ফ্যান ফলোয়ার পেয়ে যাবে, এমনকি কোটিও হতে পারে। আর এই কথা শুনে ব্যানচুর জোশ তো আকাশে উঠে যায়। মানে এই কলেজে যেটা হয়, সব তো মেয়ে, মারামারি হলে হয় কি সেটা ফেসবুকে ভাইরাল হয়। তো যাই হোক, ও বলে আমি টুর্নামেন্টে অংশগ্রহণ করবো আর খুব কনফিডেন্স নিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখি মিস্টার ওয়াং তাকে ওয়ার্ন করে তুই যত সহজ মনে করছিস এত সহজ নাই, কিন্তু নাকচুকও কিন্তু ভাঙে, আর এখানে জয়ী হওয়ার চেয়ে লোক আহতই বেশি হয়। কিন্তু বাইনচু তো এগুলো সরে এড়িয়েও চলে গিয়েছে। আর পরের সিনে আমাদের দেখানো হয় নায়িকাকে, যে আমাদের নায়কের জন্য সাইকেল কিনেছে, কিন্তু সেটা নায়ককে কিভাবে দেবে, কারণ নায়ক তো অনেক সেলফ রেসপেক্টিভ পার্সন, মানে পকেটে ভাত না থাক পাশায় পার্ট অনেক আছে, তো এটা তো নেবে না। তো এটা ভাবতে ভাবতে সে যাচ্ছিল আর রাস্তায় সে একটা আইসক্রিম শপ দেখে সেটার ভেতরে যায়। কিন্তু সেখানে একজন লোক পান্ডার ড্রেস পরে সবাইকে মজা দিচ্ছিল আর তখন দুটো বাচ্চা ওকে হুদাই মারছিল, সে উঠে দাঁড়াতেও পারছিল না। আর তখন আমাদের নায়িকা গিয়ে তাকে সাহায্য করে আর ওই পান্ডাটাকে দেখে ওর মামার দেওয়ার ছোটবেলা সেই পুতুলটার কথা মনে পড়ে এবং হেসে ওটার সাথে কথা বলতে থাকে। আর তখন আমরা দেখতে পাই ওই পান্ডার ভেতরে আমাদের নায়ক রয়েছে। তো নায়ক তো অবাক হয়ে যায় যে মেয়েটি এত পাটে থাকে, হেসে কথা বলেন, আজকে তার কোনো অ্যাটিটিউড নিয়ে রাগী ভাব নেই। আবার ওদিকে নায়িকা তো আর জানতো না ভেতরে নায়ক রয়েছে। তো নায়িকা আনন্দর সাথে কথা বলছিল আর তারপর আইসক্রিম খেতে ওই দোকানের ভেতরেই ঢোকে। তো এরপর নায়ক যখন ওর চেহারায় খুশি দেখে তখন নায়ক অবাক হয়ে যায় যে হয়তো ওরকে বাইরে থেকে আমরা যতখানি অ্যাটিটিউডওয়ালা আর মুডি মনে করি, ভেতরের মনটা ততখানি পরিষ্কার। আসলে আমার মতো, আমারও এরকম ক্যারেক্টার আর কি। তো যাই হোক, পরের দিন দেখা যায় জমি অনেক দুঃখী ছিল আর সে তার বাবার দোকানে আসে আর তার বাবা তাকে বলে মনে হচ্ছে অনেকদিন পরে কারো কাছে মার খেয়েছিস, আমি তোর সাথে কি অবশ্যই দেখা করবো, ওকে থ্যাংক ইউ জানাবো। তখন জমি বলে বাবা তুমি চুপ করো, এ ব্যাপারে আর কথা বলবে না। আর তখন সুনহাও এই দোকানে আসে আর জমি তখন তাকে বলে তুমি এবার জিতে গিয়েছো তো কি হয়েছে, তোমাকে আমি অবশ্যই হারিয়ে দেবো। আর এই কথা শুনে সুনহাও হেসে সেখানে দাঁড়িয়ে থাকে। আর তখন জমির বাবা বুঝতে পারে যে এই প্লটে আমার মেয়েকে হারিয়েছে, তো সে জমির সাথে হাত বেরিয়ে হ্যান্ডশেক করে এবং অনেক ভালো ব্যবহার করে। আর এটা দেখে জমি রেগে বাইরে চলে যায়। আর এরপর জমি নায়িকার মেসেজ পায় আর সে নায়িকার সাথে দেখা করতে যায়। তো নায়িকা বলে আমি মিংট্যানের জন্য একটা সাইকেল কিনেছি, কিন্তু আমার ভয় করছে ওকে দেবো কিভাবে। আর তখন জমি ওখানে মজা করে এবং বলে ব্যাপারটা এত দূরে চলে গিয়েছে ম্যাডাম, ওকে এত দামে একটা এক্সপেন্সিভ সাইকেল দিচ্ছ, না সমস্যা নেই, কিনে যেহেতু ফেলেছো তাহলে এত দেরি করছো কেন। তখন নায়িকা বলে এরকম কিছু না, কিন্তু জমি বলে যাই হোক যেরকম কিছু হোক চলো ওর বাড়িতে যাব। আর অন্যদিকে আমরা দেখি নায়ক মিয়ার সাথে বাড়ি ফিরছিল। অ্যাকচুয়ালি মিয়ার অনেক বড় ক্রাশ ছিল আমাদের নায়ক, আর সত্যি বলতে নায়ককে আমার কিন্তু অনেক কিউট লেগেছে। অ্যাকচুয়ালি হয়েছে কি এখানে মিয়া করেছে কি কোনোভাবে জানতে পেরেছে যে নায়ক একটা আইসক্রিম শপে কাজ করে, এই জন্য সোজাও আইসক্রিম শপে গিয়েছে এবং ছুটির সময় নায়ককে সাথে নিয়ে চলে এসেছে। তো এরপর যখন ওরা বাড়ির সামনে আসে তখন দেখতে পাই আমরা যে নায়ক
নায়িকার জমি ওখানেই রয়েছে। তো মিয়া তখন ওদের দেখে করে কি তাড়াতাড়ি ওর ক্রাশের মানে নায়কের হাত ধরে ফেলে আর তারা দুজন বাড়ির ভেতরে যেতে থাকে। আর তখন জমি থামিয়ে দেয় এবং বলে, মিয়া যদি বাড়ির ভেতরে যেতে পারো, তোমার বান্ধবী হয়, তাহলে আমরাও তো তোমার বান্ধবী, আমরাও বাড়ির ভেতর যেতে পারি। তখন নায়ক থামিয়ে দেয় সবাইকে এবং বলে, সরি, আমার বাড়িটা অনেক ছোট এবং আমি অনেক গরিব, তোমরা ভেতরে গেলে অস্বস্তি ফিল করবে। আর তখন জমি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই নায়কের ভাই বোন চলে আসে এবং নায়কের ভাই বোন যখন আসে তখন তারা তো অবাক হয়ে যায় যে ফ্যাং ইউ, যার বক্সিং এর তারা ফ্যান, সে স্বয়ং তাদের বাড়ির সামনে। ওরা অনেক খুশি হয়। আর তারপর আমরা দেখি বাড়ির ভেতর নিয়ে যাওয়া হয়েছে ওদেরকে এবং দুই বাচ্চা ফ্যাং ইউকে অনেক আপ্যায়ন করছে সেলিব্রিটির মতো। আর তখন আমাদের নায়িকা নায়কের বাড়ির সিচুয়েশন এবং অবস্থা দেখে বুঝতে পারে যে ও কত কষ্টে থাকে। আর তখন সে তার নিজের বিলাসবহুল বাড়ির সাথে এই ঘরের তুলনা করে এবং মিংটেনের জন্য তার মন খারাপ হয় এবং সে বুঝতে পারে যে ও কত খারাপ কন্ডিশনে বেঁচে রয়েছে। কিন্তু মিংটেন এই জিনিসটা নোটিস করে। আর ওদিকে আমরা দেখি মিংটেনের ভাই ধীরে ধীরে ফ্যাংয়ের কাছে আসে এবং বলে, টিভিতে আমি আপনার অনেক বক্সিং দেখেছি, আপনি অনেক ভালো বক্সিং করেন, এবং প্রশংসার উপর প্রশংসা করে যাচ্ছিল। আর এটা দেখে মিয়া জ্বলতে থাকে এবং বলে, টিভিতে তো আমিও এসেছিলাম, আমাকে তুমি দেখোনি? তখন ওই দুই বাচ্চা বলে, না, আপনাকে তো কখনোই টিভিতে দেখেনি, আর আপনি টিভিতে কোথায় আসেন? আর এ কথা শুনে মিয়ার নাক কাটা যায়। আর এরপর তারা সবাই কাঠ খেলতে বসে। তো এখানে আমরা দেখতে পাই নায়িকা কাঠ খেলা পারতো না, যার জন্য সে বারবার গেম হেরে যাচ্ছিল। তো মিংটেন এগুলো কিচেন থেকে দেখে হাসছিল। তো কিছুক্ষণ পর আমাদের মিংটেনের ভাই নায়িকাকে বলে, আপনি এত ভালো ফাইটিং করতে পারেন, ভালো মতো কাঠ খেলতে পারেন, আর যাই হোক আপনি কি ফাইটিং করেন, ভয় পান না? তখন জমি আর মিয়া বলে, আমরা স্পোর্টস কলেজে পড়ি, আমাদের ভয় কিসের? আর স্পোর্টস কলেজে যেসব মেয়েরা পড়ে তারা যেমন স্ট্রং তেমন সাহসী, তারা কোনো কিছুতেই ভয় পায় না। কিন্তু দুর্ভাগ্যবশত তখনই একটা তেলাপোকা ওদের সামনে চলে আসে আর তিন মেয়ে ভয়ে চিকড়ে পারতে থাকে। আর তখন দুই বাচ্চা হাসতে হাসতে বলে, আপনারা না এত সাহসী, এত বক্সিং চ্যাম্পিয়ন, তেলাপোকা দেখে ভয় পান? আর আমরা দেখি আমাদের নায়িকা তো ভয় পেয়ে একেবারে নায়কের কোল উঠে গিয়ে বসেছে। আর এটা দেখি মিয়া তো জ্বলে খাক হয়ে গিয়েছে যে ওকে কেন ধরলো। তো যাই হোক সে মিংটেনের উপর চিৎকার করতে থাকে। আর ইতিমধ্যে আমরা দেখি মিংটেনের ভাই একটা গ্লাসের ডিব্বার মধ্যে তেলাপোকাটাকে ধরে ফেলে। আর ওদিকে আমরা দেখি মিংটেন নায়িকাকে নিচে নামিয়ে দেয়, মানে ছেড়ে দেয়। কিন্তু নায়িকাকে যখন ছাড়ে, নায়িকা উঠেই নায়ককে বলে, কত বড় সাহস, তুমি আমাকে টাচ করেছো? তখন নায়ক বলে, আমি তো তোমাকে ধরিনি, তুমি নিজেই তো আমার লাফিয়ে কোলে উঠেছিলে। তো ব্যাপারটা এখানে শেষ হয়ে যায়। এরপরের দৃশ্যে আমাদের দেখানো হয় তারা সবাই মিলে এখানে অনেক এনজয় করছে, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, যার যার মতো বাড়ি ফিরতে হবে। তো শেষে আমরা দেখি ফ্যাং ইউ মানে আমাদের নায়িকা নায়ককে বলে, ওই বদমাশদের কারণে তোমার সাইকেল ভেঙে গিয়েছিল, এর জন্য আমি তোমার জন্য নতুন একটা সাইকেল নিয়ে এসেছি। তো নায়ক তখন সাইকেল দেখে বলে, এটা তো অনেক দাবি মনে হচ্ছে, এটা আমি চাই না। কিন্তু নায়িকা তখন বলে, এটা কোনো ব্যাপার নয়, আর আমি তোমার সাথে বক্সিং খেলতে চেয়েছিলাম, তুমি সেটা কেন প্রত্যাখ্যান করেছো? আমি নিজে থেকে ইচ্ছে করে তোমাকে প্রতিপক্ষ বেছে নিয়েছিলাম। আসলে এই কলেজে কেউ আমার প্রতিপক্ষ হতে চাচ্ছিল না, কিন্তু তুমি দেখো, তুমি যদি আমার প্রতিপক্ষ হও, তুমি হারো জিতো সেটা বড় কথা নয়, তো বড় অনেক কিছু শেখা হবে এবং তোমার প্রতি কলেজের রেসপেক্ট অনেক বাড়বে, পুরো কলেজ তোমাকে মাথায় উঠিয়ে রাখবে, এবং আমি চাই সবাই তোমাকে সম্মান করুক, তোমার নাম হোক। আর এই জন্যই ট্রেনিং এর জন্য আমি তোমার নাম দিয়েছিলাম। আর এরপর মিংটন কিছুক্ষণ ভেবে বলে, আমাকে দিয়ে ফাইটিং হবে না। আর এতে নায়িকা রেগে যায়। আর তারপর সেই দুই বাচ্চাকে বাই বলে বন্ধুদের সাথে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখি নায়ক সেই সাইকেলটা ছুঁয়ে দেখে আর তখন একটা ফ্ল্যাশব্যাক দেখতে পায় যে ছোটবেলায় মিংটেন তার মাস্টারের কাছে অনেক ভালোভাবে ট্রেন করছিল। আর আমরা জানতে পারি তার বাবাই তার মাস্টার ছিল এবং সে অনেক নামকরা বক্সার ছিল। আর একদিন বক্সিং ম্যাচ চলাকালীন তার প্রতিপক্ষ ফাইট করতে করতে মারা গিয়েছিল। তো ওই ঘটনায় মিংটেন তার বাবা নিজেকে দায়ী করতো ওর মরার জন্য। আর এই ঘটনা ভোলার জন্য সে রেগুলার মদ খেত, আর মদ্যপ হওয়ার কারণে তার মা তাকে ছেড়ে গিয়েছিল। আর কিছুদিন পর মিংটনের বাবা মারা যায়। আর তখন থেকে সে সিদ্ধান্ত নিয়েছিল সে কখনই আর বক্সিং করবে না, কারণ তার ভাই বোনের দায়িত্ব রয়েছে তার উপর। আর তার সে ভয় পায় সে যদি বক্সিং করতে গিয়ে খারাপ কিছু হয়ে যায় তার ভাই বোনকে কে দেখবে। তো যাই এরপর আমরা দেখি নায়িকা নায়কের ব্যাপারে ভাবছিল এবং তার কাছে মনে হয় সে যদি ভালো মতো কার্ড গেম খেলা শিখে যায় তাহলে নায়কের ভাই বোনকে সে আরো ইমপ্রেস করতে পারবে। আর তারপর সে নায়কের ভাই বোনের মাধ্যমে নায়ককে বক্সিং খেলানোর জন্য রাজি করাবে। তো এই জন্য নায়িকা করিকে প্র্যাকটিস করার জন্য ওর যে ছোট ভাই রয়েছে ফ্যাংজো, ওর সাথে কার্ড খেলতে থাকে। কিন্তু আমরা দেখি নায়িকার চেয়ে নায়িকার ভাই আরো বেশি খারাপ খেলে কার্ড। তো এই জন্য নায়িকার ভাই আরো হারতে থাকে। আর 2 দিন পর নায়িকার ভাই বিরক্ত হয়ে বলে, দেখো আমি বড় বড় কোম্পানির সাথে গেম খেলি, দেশি বিদেশি কোম্পানির সাথে গেম খেলি, আর তুমি আমাদের বাচ্চাদের গেম খেলাচ্ছ, আমি এটা কিভাবে পারবো বলো? আর পরের দিন আমরা দেখি নায়িকা আর নায়ক কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করে। তো প্রিন্সিপালের সাথে কি নিয়ে কথা হচ্ছে অ্যাকচুয়ালি, কেন নায়িকা নায়ককে নিয়ে
প্রিন্সিপালের কাছে গেল, মানে নায়ক কি তাহলে কলেজ ছেড়ে চলে যেতে যাচ্ছে নাকি বক্সিং করবে, এর কোনো কিছু আমাদের বুঝতে দেওয়া হয় না। এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তো এই সকল প্রশ্নের উত্তর পেতে পরের